একবার ভাবুন তো, এমন একটা অবিশ্বাস্য যাত্রার কথা যেটা শুরু হয়েছিল প্রায় ৩,০০০ বছর আগে, আর তার শেষ অধ্যায়টা লেখা হচ্ছে ঠিক আমাদের সময়ে, আমাদের চোখের সামনে। প্রাচীনকালের নির্বাসন থেকে আজকের আধুনিক যুগে ঘরে ফেরার এই গল্পটা সত্যি অসাধারণ। ভারত আমাদের জন্মভূমি, কিন্তু ইসরায়েল আমাদের নিয়তি। ভারতের এক কোণায় থাকা একটা সম্প্রদায়ের সদস্যের মুখ থেকে আসা এই একটা লাইনই যেন তাদের হাজারো বছরের আবেগ, বিশ্বাস আর যাত্রার পুরো সারসংক্ষেপ তুলে ধরে। বোঝাই যাচ্ছে এটা তাদের জন্য শুধু এক দেশ থেকে আর এক দেশে যাওয়া নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। তো এখান থেকেই আসল প্রশ্নগুলো উঠে আসে। কারা এই মানুষগুলো? কি এমন হলো যে প্রায় ৩,০০০ বছর ধরে নির্বাসিত একটা সম্প্রদায় হঠাৎ করে একবিংশ শতাব্দীতে তাদের সে প্রাচীন ঠিকানায় ফিরে আসছে? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক কারা এই বনি মেনাস। তাদের এই যে একটা হারিয়ে যাওয়া পরিচয়, এর পেছনে লুকিয়ে আছে প্রায় ৩,০০০ বছরের এক লম্বা আর অবিশ্বাস্য ইতিহাস। বনি মেমাসে হিব্রু এই শব্দটার মানে হল মানসেহের সন্তান। এরা মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলে, মানে মণিপুর আর মিজোরাম রাজ্যে বসবাস করে। তাদের বিশ্বাসটা খুব ইন্টারেস্টিং। মুখে মুখে চলে আসা গল্প আর ঐতিহ্য অনুসারে তারা নিজেদেরকে প্রাচীন ইসরায়েলের হারিয়ে যাওয়া 10টা গোত্রের একটা, মানে মানসেহে গোত্রের বংশধর বলে দাবি করে। একবার সময়টা ভাবার চেষ্টা করুন। প্রায় ২৭০০ বছর আগে আশিরীয় সাম্রাজ্য তাদের নিজেদের ভূমি থেকে বের করে দেয়। তারপর থেকে শুরু হয় তাদের পথ চলা। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা পারস্য, আফগানিস্তান, তিব্বত, এমনকি চীন পর্যন্ত ঘুরে বেরিয়েছে। শেষ পর্যন্ত তারা ভারতের দুর্গম পাহাড়ি অঞ্চলে থিতু হয়। আর এখন এই যুগে এসে ইসরায়েলে ফিরে যাওয়ার মাধ্যমে সেই বৃত্তটা যেন পূর্ণ হচ্ছে। এই ফিরে যাওয়াকে বলা হয় আলিয়া। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এত লম্বা সময় ধরে বিচ্ছিন্ন থাকার পরেও তারা তাদের কিছু প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছিল। যেমন তারা সাবাত পালন করত, মানে সপ্তাহের একটা বিশেষ দিন অধ্যায় নিত, বিশেষ কিছু খাবার খেত না, আর এমন একটা প্রাচীন গান গাইত যার সাথে বাইবেলের গল্পের অদ্ভুত মিল পাওয়া যায়। এই ঐতিহ্যগুলোই হয়তো তাদের পরিচয়কে টিকিয়ে রেখেছিল। কিন্তু আসল প্রশ্নটা হলো, হাজার হাজার বছর পর হঠাৎ এখনই কেন তারা এখন তাদের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছে? কারণটা কিন্তু শুধু ধর্মীয় বিশ্বাস না, এর পেছনে অর্থনীতি, নিরাপত্তা আর ভূ-রাজনীতির এক জটিল হিসাব নিকাশও জড়িয়ে আছে। ব্যাপারটা বুঝতে হলে আমাদের দুই দিক থেকেই দেখতে হবে। একদিকে ভারতে তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, বছরে গড় আয় মাত্র $১২০০ মতো। তার ওপর মণিপুরে যে জাতিগত সংঘাত চলছে, সেটাও একটা বড় কারণ। অন্যদিকে ইসরায়েলও তাদের টানছে, কারণ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইহুদিদের একত্রিত করাটা তাদের একটা আদর্শ। এছাড়া সীমান্তবর্তী অঞ্চলে জনসংখ্যা বাড়ানো আর শ্রমিকের ঘাটতি পূরণ করার মতো কৌশলগত কারণও আছে। এই যে এত বড় একটা মাইগ্রেশন, এটা তো আর এমনি এমনি হচ্ছে না, তাই না? এর পেছনে একটা বিশাল আয়োজন আছে, আর এই পুরো অপারেশনটার একটা আনুষ্ঠানিক নামও দেয়া হয়েছে। এই বিশাল অভিবাসন অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন উইংস অফ ডন, মানে ভোরের ডানা। সম্প্রতি ইসরায়েলি সরকার একটা আনুষ্ঠানিক পরিকল্পনাও নিয়েছে, যার মাধ্যমে এই সম্প্রদায়ের বাকি সবাইকে ইসরায়েলে ফিরিয়ে আনা হবে। আর এই অভিযানের লক্ষ্য হল ভারতে এখনও যারা আছেন, মানে প্রায় ৬,০০০ সদস্য, তাদের সবাইকে ইসরায়েলে নিয়ে আসা। খরচটাও কিন্তু কম না। এই পুরো কাজের জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় $৩০ মিলিয়ন। এর মধ্যে তাদের ফ্লাইট, থাকার ব্যবস্থা এবং নতুন সমাজে মানিয়ে নেওয়ার জন্য যা যা দরকার সবই আছে। সরকার একটা টার্গেটও ঠিক করেছে। আশা করা হচ্ছে যে ২০৩০ সালের মধ্যে এই সম্প্রদায়ের সব সদস্যকে ইসরায়েলে ফিরিয়ে আনার কাজ শেষ হবে। আর এই বিশাল কাজটা কিন্তু শুধু ইসরায়েলি সরকার একাই করছে না, এটা একটা দলগত প্রচেষ্টা। এর সাথে জিউইশ এজেন্সির মতো ইহুদি সংগঠন তো আছেই, এমনকি ICJ এর মতো আন্তর্জাতিক খ্রিস্টান সংস্থাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আচ্ছা, ধরে নিলাম তারা ইসরায়েলে পৌঁছে গেল। তারপর জীবনটা কি একেবারে বদলে যায়, নাকি নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়? চলুন দেখি সেখানে তাদের জন্য কি অপেক্ষা করছে। ইসরায়েলে জীবনটা এক কথায় আমূল বদলে যায়। পার্থক্যটা দেখুন।
ভারতে যেখানে বছরে গড় আয় ছিল মাত্র $1200, সেখানে ইসরায়েলে সেটা বেড়ে দাঁড়ায় প্রায় $55,000। ভাবা যায়? পেশাও পাল্টে যায়। গ্রামের কৃষিকাজ ছেড়ে অনেকে এখন শহরের কনস্ট্রাকশন বা ট্রাক চালানোর মতো কাজ করছে। তবে এর সাথে নতুন চ্যালেঞ্জও আসে, যেমন নতুন সমাজে মানিয়ে নেয়া আর নাগরিকত্ব পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়া। নাগরিকত্ব পাওয়ার রাস্তাটা কিন্তু খুব সহজ না, কয়েকটা ধাপ পার হতে হয়। ইসরায়েলে পৌঁছানোর পর প্রথমে তাদের আবাসন কেন্দ্রে রাখা হয়। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা আসে গোঁড়া ইহুদি ধর্মে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তর। এরপর হিব্রু ভাষা শেখা, ট্রেনিং নেয়া এবং তারপর গিয়ে মেলে পূর্ণাঙ্গ নাগরিকত্ব। তার মানে তাদের ঐতিহ্য থাকা সত্ত্বেও নাগরিকত্বের জন্য এই ধর্মান্তর প্রক্রিয়াটা বাধ্যতামূলক। কিন্তু সবকিছুই যে ভালো তা কিন্তু নয়। প্রতিশ্রুত ভূমিতে পৌঁছানোর পরেও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় অনেকে, যেমন বর্ণবাদ। তাদের চেহারার ভিন্নতার কারণে অনেকেই নাকি তাদের চীনা বলে ডাকে, যা নতুন একটা দেশে মানিয়ে নেওয়ার পথে অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। তাহলে এই পুরো ঘটনাটাকে আমরা কিভাবে দেখব? এটা কি শুধুই একটা ধর্মীয় ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন, নাকি এর পেছনে আরও গভীর কোনো রাজনৈতিক খেলা চলছে? দেখুন, এই অধিবাসনকে আসলে কয়েকটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায়। কারো কাছে এটা বাইবেলের ভবিষ্যৎবাণীর সত্যি হওয়ার মতো ঘটনা, কারো কাছে এটা জায়ানবাদী রাষ্ট্র গঠনের একটা অংশ, আবার অনেকের জন্য এটা শুধু উন্নত জীবনের খোঁজে দেশান্তরী হওয়া। আর কিছু বিশ্লেষকের মতে এটা একটা নিখুঁত রাজনৈতিক চাল। কিছু ধর্মীয় গোষ্ঠী, বিশেষ করে যারা এই কাজে সাহায্য করছে, তারা বিশ্বাস করে যে এটা বাইবেলের সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন যেখানে বলা হয়েছিল ঈশ্বরের হারানো সন্তানেরা একদিন প্রাচ্য থেকে ফিরে আসবে। তাদের কাছে এটা একটা ঐশ্বরিক ঘটনা। আবার অন্যদিকে অনেক বিশ্লেষক বলছেন এর পেছনে পরিষ্কার কৌশলগত কারণ আছে। ইসরায়েল হয়তো তার সীমান্তবর্তী বিতর্কিত এলাকাগুলোতে জনসংখ্যা বাড়াতে চাইছে, আর যুদ্ধের কারণে যে শ্রমিকের অভাব দেখা দিয়েছে সেটাও পূরণ করতে চাইছে। এই অভিবাসন সেই দুটো উদ্দেশ্যই খুব ভালোভাবে পূরণ করে। শেষ পর্যন্ত বনি মেনাসেদের এই ২৭০০ বছরের অবিশ্বাস্য যাত্রা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। পরিচয়, বিশ্বাস আর আশ্রয়ের এই জটিল গল্পের শেষে আজকের এই ২১ শতাব্দীতে এসে মাতৃভূমি বা হোমল্যান্ড কথাটার আসল অর্থটা আসলে কি? এটা কি সেই জায়গা যেখানে জন্ম হয়েছে, নাকি সেই জায়গাটা যেখানে বিশ্বাস আর নিয়তি টেনে নিয়ে যায়? উত্তরটা হয়তো এত সহজ নয়।